নেক্সাস টেলিভিশনের সমস্ত দর্শককে সাদরে সম্ভাষণ জানাচ্ছি আমি রানা ইসলাম, আর আমার সাথে আছেন ইব্রাহিম মাহমুদ। আর আমরা কথা বলছি ভয়েস অফ ব্র্যান্ড নিয়ে। ভয়েস অফ ব্র্যান্ডের প্ল্যানিং পার্টনার ইন্টারস্পিড গ্রুপ এবং আমাদের নলেজ পার্টনার কাজী অ্যান্ড কাজী টি। আজকে আমরা কি নিয়ে আলাপ করতে চাই? আজকে আমরা কথা বলবো হাউ টু উইন কনজিউমার্স মাইন্ড। এটা তো বড় ব্যাপার, মানে মন জয় করার বিষয়টা, এবং তাও আবার কনজিউমার তো সবসময় ফ্ল্যাকচুয়েট করে, তাই না? ইয়েস, ডেফিনেটলি। সেই মন জয় করা কি সহজ বিষয় না কঠিন বিষয়? আপনি তো ব্র্যান্ডের মানুষ। প্রিয় ভিউয়ার্স, আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষ অতিথি। প্রথমেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি শাহরিয়ার জামান, আকিজ বশির গ্রুপের হেড অফ মার্কেটিং। আসসালামু আলাইকুম জামান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। এবং আমাদের সাথে আরও রয়েছেন নেসলে বাংলাদেশের ব্র্যান্ড ম্যানেজার মুশফিক ফরাজি। কেমন আছেন আপনি? ভালো আছি ভাইয়া, থ্যাংক ইউ। দুজনই বেশ ভালো আছেন দেখতে পাচ্ছি, কিন্তু আজকের যে প্রসঙ্গ সেটা হচ্ছে মন জয় করা। প্রশ্নটা আপনার থেকেই যাক, আমি মন জয় থেকে একটু দূরে থাকি। জামান ভাই, যেটা শুরু করতে চাই যে একটা মানুষের মন জয় করতে গেলে সেই মানুষটা তো একটা কালচারে থাকে। কোন কালচারাল ফ্যাক্টরগুলো একটা মানুষের বিহেভিয়ারের উপরে ইম্প্যাক্ট ফেলে, যেটা ব্র্যান্ডকে চিন্তা করা উচিত কনজিউমারের মাইন্ড উইন করার জন্য? থ্যাংক ইউ। ইটস এ বিগ কোশ্চেন মনে হয় না? থ্যাংক ইউ। এটা ডেফিনেটলি ইটস এ বিগ কোয়েশ্চেন। আমাদের মার্কেটিংয়ে এটা খুবই ফান্ডামেন্টাল একটা পার্ট, যে প্রোডাক্ট কিংবা যে কমিউনিকেশন আমরা ডেভেলপ করছি, এই প্রোডাক্টটা কালচারালি কোন জায়গাটাতে আসলে কানেক্ট করবে। এটার অনেকগুলো প্যারামিটার আছে, অনেকগুলো প্যারামিটারের মধ্যে যদি আমি স্পেসিফিক করে বলি, যেমন ফ্যামিলি ভ্যালুজ, সোশ্যাল স্ট্যাটাস, রিলিজিয়ন, ইকোনমিক কালচার, ফেস্টিভ্যালস, এই টাইপের বিষয়গুলো মেইনলি আমরা মাথায় রাখি যে কোনো কিছু ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমি যদি ফান্ডামেন্টালে না গিয়ে ডিরেক্টলি একটা এক্সাম্পলে যাই, ফর এক্সাম্পল ধরেন পয়লা বৈশাখ কিংবা ঈদের সময় আমরা কিন্তু একটা বড় রকমের বাইং বিহেভিয়ার একটা চেঞ্জ দেখতে পাই। এটার সাথে আরও একটা যদি অ্যাড করি, আমি যেহেতু বিল্ডিং ম্যাটেরিয়ালস ক্যাটাগরিটাতে অনেক বছর ধরে আছি, সো এই ক্যাটাগরির প্রোডাক্টটা নিয়ে আমার এক্সপার্টিসগুলো আরেকটু ডিফারেন্টলি গ্রো করেছে। সো আমি এটা নিয়ে কথা বললে আমার মনে হয় বেটার হয়। সো আমরা দেখি যে উৎসবের সিজন যখন আসে, বিয়ে শাদির সময় যখন আসে, তখন দেখা যায় যে বাসায় যার মেয়ের বিয়ে হচ্ছে ওনার বাড়িটাও কিন্তু খুব সুন্দর করে নতুন করে রং করা হয়। এর আগে অনেক বছর ধরে রং করছে না। সো এটা কিন্তু একটা সোশ্যাল ইম্প্যাক্ট, তার স্ট্যাটাসের ব্যাপার, যে সে ওই সময় চাচ্ছে যে আমার বাসাটা দেখতে সুন্দর হোক। এটাও এক টাইপের বাইং প্যাটার্ন, যেভাবে ইনফ্লুয়েন্স করছে যে আমি তাকে এই টাইপের প্রোডাক্টটা আমার এখন পারচেস করা দরকার। এটা এক ধরনের প্যারামিটার। আরেকটা জায়গা থেকে যদি বলি, রিলিজিয়নের জায়গা থেকে বলি, আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ হিসেবে আমাদের এখানে হালাল প্রোডাক্ট কিংবা ফুড লাইফস্টাইল এই ক্যাটাগরিতে এটার একটা বড় রকমের ডিমান্ড আছে। আমরা বাই ডিফল্ট ধরেই নেই যে এটা হালাল, কিন্তু যখন এখানে আলাদা করে লেখা থাকে কিংবা কমিউনিকেট করা হয় যে আমি হালাল, এক্সট্রা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, তখন এটার একটা আলাদা ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। এটার একটা ক্লাসিক এক্সাম্পল আছে আমাদের হালাল সাবান দিয়ে, যেটা আমাদের শুরু হয়েছে অ্যারোমেটিকের সময়। সো এটা এক ধরনের বড় ইম্প্যাক্ট রাখে। আমরা আরেকটা রিসেন্ট ইম্প্যাক্ট যদি বলি, এই প্যালেস্টাইন যুদ্ধের মধ্যে আমাদের অনেক বড় বড় ব্র্যান্ড পর্যন্ত কিন্তু এখন এই রিলিজিয়ান, আমরা মোজোর কথা বলতেই পারি। এক্স্যাক্টলি, মোজো স্পেসিফিক করে যদি বলি, মোজো এটা একটা বড় লেভারেজ পেয়েছে, বড় একটা ইম্প্যাক্ট পেয়েছে তাদের মার্কেটে। এটাও কিন্তু একটা কালচারাল ভ্যালু থেকে এসছে, যে আমি যেই ধরনের জিনিস পছন্দ করি সেটা কোনো একটা ব্র্যান্ড বলছে, কিন্তু আমি যেই বিশ্বাসের মধ্যে আছি সেটা কোনো একটা ব্র্যান্ড আমার সাথে কানেক্ট করেছে। সো অ্যাজ এ কনজিউমার আমরা তখন ওই ব্র্যান্ডের প্রতি লয়াল হয়ে যাই, কিংবা ওই ব্র্যান্ডটার পারচেস ডিসিশনের দিকে যাই। যেহেতু আমি টাইলস আকিজ সিরামিক্সে আছি, সো টাইলস ক্যাটাগরিতে আমরা একটা কমিউনিটি ইনফ্লুয়েন্সের একটা বড় পার্ট দেখি। কমিউনিটি ইনফ্লুয়েন্স ব্যাপারটা কি? ব্যাপারটা হলো যে আমি আপনার বাসায় গিয়েছি, আপনার বাসা দেখে আমার পছন্দ হয়েছে, আমি যখন পরবর্তীতে আমার বাসা করতে যাব, আমি চাবো যে আপনার মতো করে আমি কিছু করতে। রাইট। এটাতে আমার চয়েসের থেকে আপনার চয়েস কিংবা আপনার কথা আমাকে ইনফ্লুয়েন্স করছে। সো এটাকে আমরা বলি কমিউনিটি কিংবা সোশ্যাল ইনফ্লুয়েন্স। সো সোশ্যালি আমরা অনেক কিছুই দেখে আসলে সেটা অ্যাডাপ্ট করার চেষ্টা করি, সেটা ফলো করে কিংবা কাছাকাছি টাইপের কিছু করতে চাই। আমরা যখন টাইলসের কনজিউমার বিহেভিয়ার
অ্যানালাইজ করার চেষ্টা করি একটা শোরুমে যখন কোনো ফ্যামিলি আসে তার নতুন কেনা ফ্ল্যাটটা কিংবা বাসাটা সে টাইলস কিংবা স্যানিটারি ওয়্যার কমোড বেসিন বাথরুমগুলো কেমন করবে, রান্নাঘরটা কেমন হবে, এই প্ল্যানিংটা যখন মানে যখন আমরা ফলো করতে যাই দেখি যে হয়তো বা সে মাথার মধ্যে কোনো একটা প্ল্যান নিয়ে এসছে যে আমি আমার অমুকের বাসায় দেখেছি কিংবা আমি টিভিতে এই বাসাটা দেখেছি, ওইটা ধরে আমাদের এখানে আসলে খোঁজার চেষ্টা করে যে এরকম কিছু আছে কিনা আপনার এখানে। আমি যদি এমন দেখতে চাই তাহলে কোন টাইপের টাইলস ইউজ করতে হবে, কোন টাইপের বেসিন ইউজ করতে হবে। সো এটা একটা বড় রকমের ইম্প্যাক্ট আমরা দেখি যে সোশ্যাল যে ইনফ্লুয়েন্সগুলো আছে, কমিউনিটি ইনফ্লুয়েন্স যেগুলো আছে, এটা একটা বড় ইম্প্যাক্ট রাখে। যেমন ভাই আপনার থেকে আমি একটু মুশফিক আপনার কাছে আসতে চাই। কনজিউমারের সাথে কানেকশন বিল্ডিংয়ের জন্য ইমোশনটা তো খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর। এখন ব্র্যান্ড কি করে কনজিউমারের সাথে কানেকশন বিল্ড আপ করার চেষ্টা করে, এই কানেকশনের জন্য কি কি স্ট্র্যাটেজিগুলো গ্রহণ করা যেতে পারে? থ্যাংক ইউ ভাই। আমি যদি জামান ভাই থেকে ডিসকাশনটাকে কন্টিনিউ করাই, জামান ভাই অনেকগুলো কালচারাল ফ্যাক্টরসের কথা বলেছেন, যেমন ল্যাঙ্গুয়েজ, যেমন রিলিজিয়ন। সো এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আসলে একটা কনজিউমারকে পারচেজ ডিসিশন বা কোনো একটা ডিসিশন মেকিংয়ে অনেক হেল্প করে। সো অ্যাজ এ ব্র্যান্ড আই থিঙ্ক আমাদের যেই প্রথম কাজটা হওয়া উচিত সেটা হচ্ছে এই ইমোশনাল কানেকশনের জন্য আমাদের আসলে রেলেভেন্স, কনজিউমার যেই ল্যাঙ্গুয়েজে কথা বলছে, যেই বিলিভ, যেই ভ্যালুস থেকে কথা বলছে, সেগুলোর সাথে রিজেম্বল করতে হবে, মানে রেলেভেন্স ক্রিয়েট করতে হবে। আমার ব্র্যান্ড এক্স্যাক্টলি কনজিউমার কী চায়, ওর এক্সপেকটেশন কী, তাদের প্রেফারেন্স কী, সেই অনুযায়ী আমাদের আসলে সেই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, সেভাবে কমিউনিকেট করতে হবে, সেই ভ্যালুসগুলো নিয়ে কাজ করতে হবে অ্যাজ এ ব্র্যান্ড। ইফ আমরা যদি সেভাবেই কাজগুলো কন্টিনিউ করতে পারি তাহলে আসলে ইমোশনাল কানেকশনের জায়গাটা অনেক ইজি হয়ে যাবে। ফর এক্সাম্পল উনি বলেছেন যে পহেলা বৈশাখ, তো আমরা দেখি যে পহেলা বৈশাখ যখন ফেস্টিভিটি আসে তখন মেনি অফ দ্য ফ্যাশন ব্র্যান্ডস, আমি যদি বলি আড়ং বলি, তো তারা কি করে, তারা হচ্ছে গিয়ে ওই পহেলা বৈশাখ ফেস্টিভ উপলক্ষে সেই পহেলা বৈশাখের যে অ্যাটায়ার, যেই ধরনের কালার, সেগুলোর উপর বেস করে কিন্তু পোশাক নিয়ে আসে। সো আপনি যখন পারচেজ করতে যাবেন তখন কি করবেন, আপনি পহেলা বৈশাখ ফেস্টিভ্যালটি মাথায় রেখেই পারচেজটা করবেন। আপনি যদি রেলেভেন্ট ওই জায়গায় না হতে পারেন আপনি কিন্তু ওই পেনেট্রেশনটা গেইন করতে পারবেন না কনজিউমারের কাছে। সো এই পেনেট্রেশন, এই পারচেজ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করানোর জন্য আই থিঙ্ক রেলেভেন্স প্লেজ দ্য বিগেস্ট রোল, এবং সেখানে আসলে কালচারাল ফ্যাক্টরস যেগুলো জামান ভাই বলেছেন সেগুলো নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। এই জায়গাটাতেই আসলে ইমোশনাল কানেকশনটা বিল্ড হয়। সো আমার মনে হয়, বাট আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এটাও দেখি যে ট্র্যাডিশনাল বা কালচারাল যে নর্মসগুলো আছে সেগুলো ব্রেক হয় অনেক ক্ষেত্রে ক্যাম্পেইনিং এর ক্ষেত্রে। সেই জায়গাগুলো আসলে কেন করা হয়, ওই স্ট্র্যাটেজিটা আসলে কি বিলং করে? ফর এক্সাম্পল আমি যদি বলি কিছু জায়গায় কালচারাল নর্মস ব্রেক করার কথা যে বলছেন, সেখানে দেখা যায় যে আমি অ্যাজ এ ব্র্যান্ড আমি মার্কেটে একটা ডিফারেন্সিয়েটর, মানে আমরা কতগুলা ভাগে আসলে ব্র্যান্ড তার ব্র্যান্ড পাওয়ার গেইন করে। দেয়ার আর মিনিংফুলনেস, আপনার মিনিংফুল হতে হবে অ্যাজ এ ব্র্যান্ড, আপনার ডিফারেন্ট হতে হবে অ্যাজ এ ব্র্যান্ড, আপনার স্যালিয়েন্সি আপনাকে ড্রাইভ করবে। সো ওই তিনটা জায়গাকে আমি যখন কনসিডার করি আমার ব্র্যান্ডের শেয়ার আমি কিভাবে গেইন করব, দ্যাট ডিপেন্ডস যে আমি কোন পার্টিকুলার ফ্যাক্টরে আই উইল ফোকাস মোর। সো ডিফারেন্সিয়েটার যেটা, সো আমি যদি অন্যান্য মি টু ব্র্যান্ড থেকে ডিফারেন্ট হতে চাই তখন দেখা যায় যে আমি ওই কনটেক্সটে কিছু কালচারাল নর্মস ব্রেক করে আমি একটা পার্টিকুলার সেট অফ কনজিউমারের কাছে রেলেভেন্ট হতে চাই। মেবি তারা এই কালচারাল নর্মসের সাথে রিলেটেড না, সো ওদের সাথে রেলেভেন্স বিল্ড করার জন্য আসলে আমার এই স্ট্র্যাটেজি ফলো করা হয়। জামান ভাই আপনার কাছে আসতে চাই এই জায়গাটা থেকে, সেটা হচ্ছে কালচার, ইমোশন, এই দুটা যে কানেকশন, এই কানেকশনের জন্য কনটেক্সট চলে আসছে অলরেডি। তাহলে কনটেক্সটকে রিপ্রেজেন্ট করার জন্য কালচারের সাথে ইমোশনের যে কানেকশন, এটার জন্য দরকার হয় স্টোরি টেলিং। তো এই স্টোরি টেলিংটা কীভাবে করলে একটা ব্র্যান্ড লং টার্ম একটা সাস্টেনেবল জায়গায় যেতে পারে, এই স্টোরি টেলিংয়ের স্ট্র্যাটেজিটা কী হওয়া উচিত? স্টোরি টেলিং ডেফিনেটলি এটা ইন্টিগ্রাল পার্ট, বিকজ আমি একটা ব্র্যান্ড কমিউনিকেশন কিংবা প্রোডাক্ট ডেভেলপমেন্টে যে জায়গাটাতে ফোকাস করলাম, ইমোশনালি কানেক্ট করলাম, ভ্যালুজে কালেক্ট করলাম, কিন্তু এটা মানুষকে বলার জায়গাটাই হলো স্টোরি টেলিংয়ের জায়গাটা। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যেটা কনজিউমার অ্যাকচুয়ালি ব্র্যান্ড সম্পর্কে ধারণাটা পায়, যে এটা এই ব্র্যান্ড কী নিয়ে কথা বলে, এই ব্র্যান্ড কী রিপ্রেজেন্ট করে কিংবা কী প্রোডাক্টে আসলে সেল করে। এইখান থেকে ডিফারেন্সিয়েশনের পার্টটা শুরু হয় আসলে। সো ব্র্যান্ড স্টোরি টেলিং ফান্ডামেন্টালি যেটা, সেটা হচ্ছে যে ব্র্যান্ডের যে ভ্যালুস এবং নর্মস, প্রোডাক্ট,
সাথে কনজিউমারের যেই নিডের যে জায়গাটা এটাকে কানেক্ট করে যে গল্পটা বলা সেটাই আমরা ব্র্যান্ডের স্টোরি টেলিং বলি। আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যেমন ডাভ একটা কসমেটিক্স ব্র্যান্ড। ডাভ কাজ করে, সে বলে যে ইউ আর বিউটিফুল নো ম্যাটার হোয়াট ইজ ইউর স্কিন কালার, সাইজ অর টোন, বাট আপনি সুন্দর। এটা এই ব্র্যান্ড যখন এভাবে কথা বলছে, সে কনজিউমারকে আসলে এম্পাওয়ার করছে, তাকে এনকারেজ করছে যে তুমি যেমন আছো তুমি এটাতেই বিউটিফুল। সো ডাভ তোমাকে জাস্ট ভ্যালুয়েট করছে এটার জন্য। সো এটা এক ধরনের স্টোরি টেলিং। এবার যদি আমি আমাদের সম্পর্কে বলি, যে আকিজ বশির, আমরা বলি বিয়ন্ড টুমরো দিয়ে আমরা একটা স্টোরি বলার চেষ্টা করেছি, যেটা আমরা শুধু প্রোডাক্ট বানাই না, আমরা সাস্টেনেবিলিটি নিয়ে কথা বলি, আমরা প্রোডাক্টের ইনোভেশন নিয়ে কথা বলি। সো কনজিউমার যখন এই কমিউনিকেশনগুলো দেখে, তারা যেন কানেক্ট করতে পারে যে এই ব্র্যান্ডটা আরও 10টা ব্র্যান্ডের মতো না, তারা আরও অনেক ভ্যালুজ অ্যাড করেছে এটার মধ্যে, যেটা আমার জন্য প্রযোজ্য, কিংবা আমি যদি এটাকে করি এটা এনভায়রনমেন্ট কিংবা সামনের টেকনোলজিকে সাপোর্ট করবে। মানে প্রোডাক্টের চেয়ে বেশি কিছু, প্রোডাক্টের থেকে অনেক বেশি কিছু। আপনি একটা শুধু যদি মগ কিনে থাকেন, আপনি অ্যাকচুয়ালি মগ কিনছেন না, এটার সাথে আরও অনেক টাইপের ইনভলভমেন্ট আপনি কিনছেন এখানে। সো এটাকে যতটা ইনফ্লুয়েন্স করা যায়, কতটুকু এটাকে ভ্যালুয়েট করা যায়, সেই জায়গাটা থেকেই আমরা কাজ করছি। ওই জায়গাটাই কিন্তু স্টোরি টেলিংয়ের জায়গাতে আমাদের উঠে আসছে। আমরা মনে হয় ব্রেকটা নিই, কারণ ব্রেকে যে একটু মানে চা কফিতে সিদ্ধান্ত দরকার আছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, ফিরে এসেছি বিরতির পরে, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। প্লিজ মুশফিক ভাই, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে কনজিউমারের মাইন্ড উইন করার ব্যাপারটা, কিন্তু এখন তো মাইন্ড শেয়ারের সাথে সাথে হার্ট শেয়ার নিতে হয়, মার্কেট শেয়ার নিতে হয়। টপ অফ মাইন্ডে জায়গা করে নিতে গেলে ট্রাস্ট অ্যান্ড ক্রেডিবিলিটির যে জায়গাটা, আপনারা কি কি স্ট্র্যাটেজি ফলো করেন? ভাইয়া অ্যাবসলিউটলি রাইট। আসলে ট্রাস্টের জায়গাটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখনই কনজিউমাররা কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ড চুজ করতে চায় বা কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ডের সাথে কানেক্ট করতে চায়, ইমোশনালি বলেন, কালচারালি বলেন, সো ট্রাস্টের জায়গাটা সব থেকে বড় রোল প্লে করে। সো ট্রাস্টের জায়গাটা বড় রোল প্লে করে কিভাবে? বিকজ ট্রাস্টটা আসতে হবে অথেন্টিসিটি থেকে। আমরা একটা মার্কেটিংয়ের ভাষা বলি রিজন টু বিলিভ। আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস অফার করছেন অ্যাজ এ ব্র্যান্ড, ইট হ্যাজ মানে মাস্ট হ্যাভ আ রিজন টু বিলিভ। আমার যে স্পেসিফিকেশনস, আমার যে ফিচার, আমার যে ভ্যালুজ, সেগুলো বিলিভ করতে হবে কনজিউমারকে। ইন অ্যাডিশন টু দ্যাট, আমার মনে হয় আরেকটা রোল যেটা প্লে করে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন টার্মস অফ কোয়ালিটি। আমি যদি নেসলের পার্সপেক্টিভ থেকে আসি, নেসলের পারপাসটাই হচ্ছে যে আনলকিং দ্য পাওয়ার অফ ফুডের পাওয়ারকে ইউটিলাইজ করা টু এনহ্যান্স দ্য কোয়ালিটি অফ লাইফ অ্যান্ড বিল্ড এ হেলদিয়ার ফিউচার। সামনের জেনারেশনকে নিয়ে কাজ করে। সো এই পারপাসটাকে ফুলফিল করার জন্য নেসলের প্রধানত যেই কাজটা হয় সেটা হচ্ছে কনজিউমারের এক্সপেকটেশন অ্যান্ড প্রেফারেন্স অনুযায়ী ফুড অ্যান্ড সার্ভিসেস অফার করা। এবং এই প্রত্যেকটা মানে এই অফার করার প্রত্যেকটা ভ্যালু চেইনে নেসলে আসলে হাইয়েস্ট কোয়ালিটি এনশিওর করে। সো কোয়ালিটি ইজ দ্য টপ মোস্ট প্যারামিটার যেটা নিয়ে নেসলে কাজ করে টু উইন দ্য ট্রাস্ট অফ আওয়ার নেসলে কনজিউমার্স। যে কনজিউমাররা আপনার উপর ট্রাস্ট স্থাপন করলেন, তাদেরকে ধরে রাখার স্ট্র্যাটেজিটা কি? এখান থেকে তো ছুটেও যায়, তাই না? কারণ মন হলেই মন ভাঙে, এরকম কথাও কিন্তু রয়েছে। সো ভাইয়া অ্যাবসলিউটলি রাইট। আসলে ছুটে যাওয়া যদি বলতে আসি, তাহলে অনেকগুলো প্যারামিটার চলে আসে। দেয়ার আর ডিফারেন্ট ফ্যাক্টরস। আপনি যদি বলেন, একজনের পারচেজিং পাওয়ার চলে আসে, একজনের ব্র্যান্ড প্রেফারেন্স চলে আসে, ইমোশনাল কানেকশন চলে আসে, রেলেভেন্সের ব্যাপার চলে আসে। সো আমরা যেটা সবসময় আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমরা কোয়ালিটি দিয়েই কনজিউমারের ট্রাস্টটাকে উইন করব, এবং এই কনসিস্টেন্টলি কোয়ালিটি প্রোডাক্ট অ্যাট দ্য রাইট প্রাইস, অ্যাট দ্য রাইট পয়েন্ট, অ্যাট দ্য রাইট লোকেশন। এখানে আবার ফিলিপ কটলারের সেই 4P চলে আসে। সো আমি যদি এটা প্রপারলি এনশিওর করতে পারি উইথ হাইয়েস্ট কোয়ালিটি পসিবল, আমি আসলে কনজিউমারকে ধরে রাখতে পারবো, এবং দ্যাটস হোয়াট নেসলে ডু। মানে শাহরিয়ার জামান ভাই, আমি আপনার কাছে আসতে চাই। মুশফিক অনেক সুন্দর করে বললেন যে ট্রাস্ট বিল্ড করার জন্য, ক্রেডিবিলিটি বিল্ড করার জন্য সে কী তারা কাজ করে। আমি আপনার কাছে যেটা বলবো, পরের স্টেপটাই হচ্ছে কিন্তু কনজিউমার লয়্যালটি ক্রিয়েট করার বিষয়টা, কারণ এইখান থেকেই কিন্তু কনজিউমারের লয়্যালটিটা ক্রিয়েট হয়। কিন্তু এখন কিন্তু এই যে র্যাপিডলি চেঞ্জিং যে ইকোনমিক এনভায়রনমেন্ট, একদিকে ইকোনমিক্সের যে আপস অ্যান্ড ডাউনসটা আছে,
এই আপস অ্যান্ড ডাউনস, তারপরে হচ্ছে গিয়া যে আমরা যদি অস্থিরতার একটা বর্তমানে ব্যাপার আছে। বাংলাদেশের সিচুয়েশনে বলি, এক ধরনের তো অস্থিরতা slow চলছে। জায়গায় চলছে, টোটাল ইকোনমির চাকাটা একটু কম ঘুরছে। এই চ্যালেঞ্জগুলোই তো কিভাবে মানে আসে? কনজিউমার লয়্যালটিতে কি ইম্প্যাক্ট ফেলে এবং এইটা থেকে বের হয়ে আসার জন্য কি করা যায়? ধন্যবাদ আপনাকে, খুবই চমৎকারভাবে বলেছেন। আমি যদি মুশফিক ভাইয়ের ডিসকাশনটা থেকেই কন্টিনিউ করি, যে ট্রাস্ট থেকেই আসলে লয়ালিটি ক্রিয়েট হয়। একটা ব্র্যান্ড যখন অনেকগুলো ব্র্যান্ডের ভিড় থেকে আমি পিক করি কোন একটা কনজিউমার, কম্পিটিটর তো রয়েছেই আপনার মার্কেটে। কম্পিটিটর রয়েছে মার্কেটে, অনেক কম্পিটিটর রয়েছে, প্রাইস ফাইটার রয়েছে, প্রিমিয়াম প্রোডাক্ট রয়েছে, নানা টাইপের প্রোডাক্ট আছে। সেখান থেকে আমি একটা স্পেসিফিক প্রোডাক্ট যখন পারচেস করি কিংবা ডিসিশনটা আমি নেই, তখন আমার স্যাটিসফ্যাকশন এবং আমার এক্সপেকটেশন যখন ম্যাচ করে, তখনই আসলে ট্রাস্টটা ক্রিয়েট হয় এবং সেটা থেকে ব্র্যান্ড লয়ালিটিতে আসে। ব্র্যান্ড লয়ালিটি কয়েকভাবেই আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো এখানে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ব্র্যান্ড লয়ালিটি ইজ উইথ বেনিফিট টু কনজিউমার, অ্যান্ড কনজিউমার ব্র্যান্ডের প্রতি লয়াল। সো এটার জন্য কোনো বেনিফিট দিতে হয় না, আপনি এমনিতেই এই প্রোডাক্টটা সম্পর্কে কিংবা তাদের সার্ভিস সম্পর্কে নেন। আমি একটা ছোট এক্সাম্পল দিই, রিসেন্ট টাইমের এক্সাম্পল। সিটিসেল রিসেন্টলি আমি দেখলাম যে নতুন করে আসছে। সো সিটিসেল বন্ধ হয়ে গেছে আরও মনে হয় 10-12 বছর আগে, অফিসিয়ালি তারও পরে বন্ধ হয়েছে। সো এই যেই সময়ের মধ্যে অনেক কনজিউমার তাদের কিন্তু ইউজ করতো, তারা বন্ধ হয়ে গেছে। এখন যখন নতুন করে সিটিসেলের ঘোষণা আসলো যে তারা আসবে, পুরনো যারা কনজিউমার ছিল তারা কিন্তু এখন বলছে যে আমি আবার সিটিসেলে ফেরত যেতে চাই। তো এটা কিন্তু ব্র্যান্ডের প্রতি লয়াল যে কনজিউমাররা ছিল তারাই বলছে যে আমি আবারও সেই সার্ভিসটা নিব, কারণ সে স্যাটিসফাইড ছিল, তার ওই ব্র্যান্ডের প্রতি একটা মানে ট্রাস্ট। কাস্টমার স্যাটিসফ্যাকশন এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করে নিশ্চয়ই। খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করে। এখানে দুইটা পার্ট যদি বলি, আমরা ব্র্যান্ডের ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতেই আমরা আসলে ব্র্যান্ডকে কমোডিটি হিসেবে প্লেস করতে চাই। মানে এটা একটা এসেনশিয়াল প্রোডাক্ট, আপনার নিতেই হবে। আপনি তেল কিনবেন, আপনার নিতেই হবে। এখানে ব্র্যান্ড লয়ালিটির জায়গাটা খুবই কম। আপনি হয়তো বা সাপ্লাই কম, প্রোডাক্ট পাচ্ছেন না, যেটা পাচ্ছেন সামনে এমন একটা প্রোডাক্ট নিচ্ছেন, এইটা একটা ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরিতে আপনার এখানে অনেক অপশন আছে, ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে। তখন আসে হচ্ছে ব্র্যান্ড লয়ালিটির পার্টটা, যে আপনি কোনটা পিক করবেন। আপনি এর আগে ওটা পিক করেছিলেন, এটাতেও এখন যেন থাকেন। আমরা ব্র্যান্ডের অ্যাজ এ মার্কেটিয়ার আমরা চাই যে একটা কনজিউমার লম্বা সময় ধরে যেন ওই ব্র্যান্ডের সাথে থাকে। সো এই ট্রাস্ট গেইন করার পরে লয়ালিটিতে যখন আমরা কনভার্ট করি, এটার জন্য বেশ কিছু ইনিশিয়েটিভ বিভিন্ন ব্র্যান্ড তার কনজিউমার অনুযায়ী বিভিন্নভাবে নেয়। আমি যেহেতু বিল্ডিং ম্যাটেরিয়ালস বলছি, বিল্ডিং ম্যাটেরিয়ালসে লয়ালিটি আপনি আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করুন। জি, বিল্ডিং ম্যাটেরিয়ালসে লয়ালিটি খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, বিকজ একটা কনজিউমার তার লাইফ টাইমে একবারই এই টাইপের প্রোডাক্ট কিনে। ফর এক্সাম্পল সিমেন্ট, আপনি আপনার লাইফ টাইমে অ্যাভারেজে একবারই কিনবেন, এর পরে গিয়ে আপনি অ্যাডভোকেসি করবেন, এবং এটা ফ্রি অ্যাডভোকেসি করবেন যদি আপনি স্যাটিসফাইড হন। সো এটা আমরা বিল্ড করার চেষ্টা করি যেন একটা কনজিউমার অ্যাডভোকেট ক্রিয়েট হয়। দিস ইজ অলসো পার্ট অফ ব্র্যান্ড লয়ালিটি। সেকেন্ড হচ্ছে যারা ইউজ করছে কিংবা করাচ্ছে, আমি যদি বলি ইঞ্জিনিয়ার্স কিংবা মিস্ত্রি, এই ক্যাটাগরিরা করছে কি, ওনারা নিজের জন্য কিনছে না, আরেকজনের জন্য ইউজ করছে, রিকমেন্ড করছে। এটার জন্য মেবি কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বেনিফিট দেওয়া হচ্ছে। বিভিন্ন রকম বেনিফিট হতে পারে, যে তুমি যদি এই ব্র্যান্ড সম্পর্কে কথা বলো, এটার জন্য তুমি হয়তো বা বছর শেষে কোনো একটা গিফট পাবা, কিংবা এই টাইপের রেগুলার বেসিসে তাকে কিছু গিফট দেওয়া, প্রমোশনাল অ্যাক্টিভিটি থাকে, কিছু প্রমোশনের মধ্যে থাকে সে যেন। জামান ভাই, এখানে একটা বিষয় আমি অ্যাড করতে চাই, এথিক্স ইন ব্র্যান্ডিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডেফিনেটলি। সো কনজিউমার লয়্যালটি ক্রিয়েট করার ক্ষেত্রে যদি ইথিক্যাল পার্সপেক্টিভ থেকে ওইটা যদি রাইট না হয়, সেটা তো আসলে ব্র্যান্ডের সাথে যায় না। সেটাকে কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে লং রানে সেই ব্র্যান্ড আসলে সাস্টেইন করতে পারে, মানে সাস্টেনেবিলিটিতে প্রবলেম ক্রিয়েট করবে। আপনি ইনিশিয়ালি আপনি আনইথিক্যাল কোনো প্র্যাকটিস দিয়ে আপনি কাউকে হয়তো বা প্রমোট করতে পারেন, একটা মার্কেট শেয়ার ইনিশিয়ালি নিতেও পারেন মেবি, বাট লং রানে গিয়ে আপনি কিন্তু সেটা সাস্টেইন করতে পারবেন না, বিকজ কনজিউমার বোকা না। কনজিউমার কিনছে, তার মধ্যে ওই স্যাটিসফ্যাকশনটা গ্রো করাটাও একটা ইস্যু। যেটা আমি বলছিলাম যে কনজিউমার যখন একবার কিনে স্যাটিসফাই হয়, তারপরে সে অ্যাডভোকেসি করে, ফ্রি অ্যাডভোকেসি করে। সাথে যদি ওই মিস্ত্রিটাও একই কথা বলে সেম ব্র্যান্ড নিয়ে, তখন এটা কিন্তু আপনি আরেকটা কনজিউমার হিসেবে আপনার অনেকগুলো রিজন রয়ে যায় যে কেন আপনি ব্র্যান্ডটা সিলেক্ট করবেন। তো যখন একজন মিস্ত্রি বলছে, আরেকজন বলছে যে না এটা ভালো না,
তখন কিন্তু গিয়ে ব্র্যান্ড ফেল করে। সো দ্যাটস ওয়াই ইথিক্যাল প্র্যাকটিস ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট। লয়ালিটির একটা বড় পার্ট হচ্ছে কনজিউমার হোক কিংবা রিকমেন্ডেটর হোক, তাদেরকে একটা ভ্যালু প্রপোজ করা, যেন সে নিজে এটাকে ভ্যালুড মনে করে যে একটা ব্র্যান্ড আমাকে ভ্যালু দিল কিংবা আমাকে প্রায়োরিটি দিল। এই জায়গাটাই মেনলি ব্র্যান্ড রয়্যালিটির বড় কাজ। আমরা যদি ছোট করে স্বপ্ন কিংবা মিনাবাজারের ব্র্যান্ড রয়্যালিটি বলি, আপনি পারচেস এমনিও করতেন, কিন্তু সে যখন একটা পয়েন্ট দিল, এই পয়েন্টটা আপনাকে আরও পরের বার যাওয়ার জন্য, আরও পয়েন্ট বাড়ানোর জন্য রিওয়ার্ডিং এর ব্যাপারটা। সো আমি ফিল করি যে আই এম ভ্যালুড। ব্র্যান্ড অলসো একটা লম্বা সময়ের জন্য একটা কনজিউমারকে অ্যাকোয়ার করতে পারে। সো দ্যাটস হাউ ব্র্যান্ড লয়ালিটি ওয়ার্কস। মুশফিক, আপনার কাছে আসতে চাই। লয়্যালটির পরে যে জায়গাটাতে আমি যাব সেটা হচ্ছে যে মিডিয়া যে ইউজ করা হচ্ছে এখন, তো ডিজিটাল মিডিয়া হিউজ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, টেকনোলজিক্যাল চেঞ্জগুলো, এবং জেনজি জেনারেশন কিন্তু পারচেজিংয়ের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা শুরু করেছে অলরেডি ডিসিশন মেকিংয়ে, তাই না? তো সেই পার্সপেক্টিভ থেকে ডিজিটাল মিডিয়া যে ম্যাসিভ রোলটা প্লে করছে সেটা আসলে কেমন হওয়া উচিত কনজিউমারের সাথে কানেকশনের ক্ষেত্রে, ইনফ্যাক্ট সব কিছু মাথায় রেখে জেনারেশনকে যদি একটু বলতেন। হ্যাঁ, অ্যাবসলিউটলি ভাই, আপনি যেহেতু জেনজির কথাই নিয়ে আসছেন, অ্যাকচুয়ালি জেনজিকে আমরা দেখছি অ্যাজ আ রেভলিউশনারি জেনারেশন, নট অনলি বাংলাদেশ কিন্তু ওয়ার্ল্ড। সো এই জেনারেশন জিকে আসলে হোল ওয়ার্ল্ড যেভাবে রিড করার চেষ্টা করছে, আমার মনে হয় আমাদের দেশের ব্র্যান্ডরাও আমরা সেভাবে রিড করার চেষ্টা করছি। ইনফ্যাক্ট গতকাল আমি আই ওয়াজ লুকিং ইনটু আ রিপোর্ট, এবং আমি যেটা দেখলাম যে জেনজি অ্যাবাউট 28% অফ দ্য টোটাল বাংলাদেশি পপুলেশন কন্ট্রিবিউট করে। সো আসলে ওরা কিন্তু বিগ হচ্ছে এবং দে আর গোয়িং টু বি ইভেন বিগার গোয়িং ফরওয়ার্ড, জেনারেশন আলফা আসবে এরপর। সো ওদের কাছে কিন্তু ওদের ল্যাঙ্গুয়েজে কথা বলা, ওদের ভ্যালুসকে রেসপেক্ট করা, এবং দে আর ওয়েল অ্যাওয়্যার। আপনি যেমন ইথিক্স নিয়ে বললেন, জামান ভাইয়া বললেন, সো আসলে দে আর ওয়েল অ্যাওয়্যার যে আমি কী চাই, আমার প্রেফারেন্স কী, হোয়াট আর মাই এক্সপেকটেশনস, এবং সেগুলো ফুলফিল করা কিন্তু আমাদের ব্র্যান্ড হিসেবে আমাদের দায়িত্ব আছে। এবং এই দায়িত্ব থেকেই আসে আমরা ওদের কাছে কিভাবে কমিউনিকেট করতে পারি। আমি যদি কিছু এক্সাম্পল দিই, আমি আই ওয়াজ লুকিং ইনটু মিডিয়া ডেটা, জেন জিরা দে আর মোস্টলি ইনটু ডিজিটাল, তারা আসলে ইন্টারনেট বেসড, টেক স্যাভি, তারা সবসময় দে আর আপডেটেড যে গ্লোবালি কী হচ্ছে, বাংলাদেশে কী হচ্ছে, কন্টিনিউয়াস আপডেট দিচ্ছে, এবং দ্যাটস হাউ দে গেট অ্যাওয়্যার অফ ডিফারেন্ট থিংস। সো আসলে ওদের কাছে রিচ করতে হলে ডিজিটাল, as you said, is the right media right now, এবং আমাদের যেটা করতে হবে অ্যাজ এ ব্র্যান্ড, আমাদের একদম রাইট কন্টেন্ট, রাইট প্ল্যাটফর্মে আমাদের ওদের কাছে যেতে হবে উইথ আওয়ার ব্র্যান্ডস। যদি জেন জি বিকামস মাই টার্গেট কনজিউমার, তাহলে আমার ওভাবেই আসলে প্লে করতে হবে। আমি যদি বলি পার্টিকুলারলি কফি নিয়ে যদি বলি, নেসক্যাফে, সো কফি আসলে এখন ইজ বিকামিং এ কালচার, ক্যাফে কালচার গ্রো করছে, এবং বাংলাদেশে আসলে একটা বড় গ্রুপ অফ জেন জি, দে আর মোস্টলি ইনটু কফি। তাদের সকালটা শুরু হয় কফি দিয়ে, পার্টিকুলারলি মানে হ্যাবিটের মধ্যে চলে আসে, তো হ্যাবিটে চলে এসছে, ঠিক আছে। সো ওদের কাছে যখন আমি কোনো কমিউনিকেশন দিতে চাচ্ছি, আমার আসলে ফার্স্ট মিডিয়া ইজ বিকামিং ডিজিটাল। সো ডিজিটাল ইজ দ্য ফার্স্ট ওয়ে, যেটা থ্রুতে আমি আমার ব্র্যান্ডের কমিউনিকেশন নিয়ে আমি তার কাছে। মুশফিক, আপনার আলোচনা থেকে আমি অনেকগুলো ইনসাইট পেয়েছি, যে সেইখান থেকেই আমি জামান ভাইয়ের কাছে যাব। যে জামান ভাই, এখনকার জেনারেশন কিন্তু অনেক ইনফরমেশন তাদের কাছে রাখে, তারা কিন্তু কোন কোম্পানিটা কি কাজ করছে, কে ভালো করছে, কে খারাপ করছে, এই বিষয়গুলোকে কিন্তু খুব সূক্ষ্মভাবে নজর রাখছে। তো প্রত্যেকটা ব্র্যান্ডের তো সাস্টেনেবিলিটি জায়গাটা থেকে কাজ করা উচিত। তো লং টার্ম একটা সাস্টেনেবল ব্র্যান্ড হওয়ার জন্য এবং কনজিউমারের মাইন্ডকে উইন করার জন্য এখন ব্র্যান্ডগুলোর আসলে কিভাবে কাজ করা উচিত? থ্যাংক ইউ, খুবই যুগোপযোগী একটা টপিক নিয়ে টপিক তুলেছেন। প্রোডাকশন কিংবা ব্র্যান্ড কমিউনিকেশন আমরা সাধারণত করি কি, ম্যানুফ্যাকচারাররা প্রোডাক্ট বানায় কিংবা ট্রেডাররা ইম্পোর্ট করে নিয়ে আসে, ওটাও কোথাও না কোথাও তৈরি হচ্ছে। সো প্রকৃতি থেকে এলিমেন্ট নিয়েই কিন্তু বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে। সো এখনকার সময়টা হচ্ছে যে আপনি প্রকৃতি থেকে শুধু নিচ্ছেন না, প্রকৃতিকে কি দিচ্ছেন সেটার উত্তর দেওয়ার সময় আসছে, এবং উত্তরগুলো চাচ্ছে জেনারেশন এখন জানতে যাচ্ছে। সো এটা একটা বড় পজিটিভ চেঞ্জ আমি মনে করি, কারণ অ্যাজ এ সিটিজেন অফ প্ল্যানেট আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে যে আমার কন্ট্রিবিউশন কি এই প্রকৃতির প্রতি, এনভায়রনমেন্টের প্রতি। সো এই জায়গা থেকে সাস্টেনেবিলিটির যেই পরিবেশ রক্ষার জন্য আমার ম্যানুফ্যাকচারিং প্রসেস আসলে কিভাবে হেল্প করছে, প্রকৃতিকে আমি কতটুকু ক্ষতি করছি কিংবা কতটুকু ক্ষতি থেকে রক্ষা করছি, এই জায়গাগুলো ডিফাইন করার সময় হয়ে আসছে।
আপনি যদি ইউরোপের মার্কেটের দিকে নজর দেন, সেখানে আমি একটা রিপোর্ট সেদিন পড়ছিলাম হার্ভার্ড বিজনেস রিভিউর। ইউরোপ মার্কেটে যেই প্রোডাক্ট সাস্টেনেবিলিটি এবং প্রোডাক্ট ডেভেলপমেন্টে সাস্টেনেবল ইকুইপমেন্ট কিংবা সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করছে, সেটার প্রাইস প্রিমিয়াম নেয়ার সক্ষমতা 56% বাড়ছে, এবং কনজিউমার সেই 56% বেশি দাম দিয়ে কিনতেও রাজি আছেন, বিকজ তারা দেখছেন যে এখানে আসলে সোশ্যালি এই ব্র্যান্ডটা কীভাবে কাজ করছে। আমাদের দেশে এই ট্রেন্ডটা শুরু হয়েছে অনেক আগে থেকে, বিভিন্ন কোম্পানি কাজ করছে। আমি যদি স্পেসিফিক করে বলি, ইউনিলিভার অনেক আগে থেকে কাজ করছে, গ্রামীণ ফোন অনেক আগে থেকে কাজ করছে, শুধু যদি আমি ট্রি প্লান্টেশনে বলি এমন অনেকেই কাজ করছে। বাট ট্রুলি যে কোনো প্রোডাকশন প্রসেস কামস উইথ হিউজ রিসোর্স ডিসচার্জ করতে হয় এনভায়রনমেন্টে। এটা পলিউটেড ওয়াটার হতে পারে, কিংবা ওয়াটার কালেক্টও করছে, কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে। এই জায়গাগুলোতে কতটুকু কন্ট্রোল করতে পারছি? আমরা চমৎকার একটা আলোচনার মাঝে আছি। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন ভয়েস অফ ব্র্যান্ডের সাথে। আমরা কথা বলছি মাইন্ড নিয়ে, কনজিউমার মাইন্ড নিয়ে। আপনি বলছিলেন। আমি সাস্টেনেবিলিটি নিয়ে বলছিলাম। তো সাস্টেনেবিলিটিতে এখন সময় এসছে কনজিউমারকে আসলে সেই উত্তরগুলো দেওয়ার, কিভাবে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে এবং কীভাবে এই প্রোডাক্টটা আসলেই এনভায়রনমেন্টে কী ইম্প্যাক্টটা করছে। সো এই জায়গাটায় আমরা বাংলাদেশে অনেক কাজ হচ্ছে। আমি যেমন একটু আগেও বললাম, আকিজ বশির গ্রুপ থেকে আমরা এটাতে অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছি। টাইলস ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সিরামিক ম্যানুফ্যাকচারিং, জুট প্ল্যান্টেশন, সব কিছুতেই একটা রিমার্কেবলি কার্বন ইমিশনে আমরা রিডাকশন করতে পেরেছি, আমরা সাস্টেনেবল প্রোডাক্ট ডেভেলপ করতে পেরেছি, এবং এটার জন্য কনজিউমার কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। স্পেশালি যদি আমি ইয়াং জেনারেশনের কথা বলি, তারা এটাতে অনেক বেশি অ্যাওয়্যার। সো এই জায়গাটা নতুন করে ভাবার কিছু নাই, এটা ইনবিল্ড। আমাদেরকে এটাতে সময় আসলে ভাবতে বাধ্য করছে, এটা এখনই অ্যাড করতে হবে, এটা এখনই ইমপ্লিমেন্ট করার সময়। যারা করবে না তারা পিছিয়ে যাবে। জামান ভাই, আমি একটু মুশফিক ভাইয়ের কাছে যাব। মুশফিক ভাই, আমি যদি খুব সহজভাবে জিজ্ঞাসা করি, মানুষের মন জয় করার জন্য ব্র্যান্ডগুলো যে চ্যালেঞ্জগুলো ফেস করছে, আপনি যদি সেই চ্যালেঞ্জগুলো সম্বন্ধে বলতেন, এবং সেটা থেকে বের হওয়ার জন্য ব্র্যান্ড প্র্যাকটিশনারদের কী করা উচিত? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইয়া। আসলে চ্যালেঞ্জেস আর মাল্টিফোল্ড, ডিপেন্ডস যে আমার আসলে টার্গেট কনজিউমার কারা, আমি কোন মার্কেটে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছি, কোন ব্র্যান্ড নিয়ে কাজ করছি, কোন সার্ভিস প্রোভাইড করছি সেটার উপর। বাট আমি যদি একটা কমন প্ল্যাটফর্মে আসি, আমার মনে হয় আসলে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনজিউমার্স, একদম রাইটলি আন্ডারস্ট্যান্ড করা তারা কি চায়, আমি কি ভ্যালু বা সার্ভিস বা প্রোডাক্ট আমি ডেলিভার করব, এই আন্ডারস্ট্যান্ডিংটা আসলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা প্রায় একটা কথা বলি যে কনজিউমার ইনসাইট ইজ দ্য কিং। সো কনজিউমার ইনসাইট মানে অ্যাকচুয়ালি আমার কনজিউমারদের ভ্যালুস কি, তারা কি প্রেফার করছে, সো এই জায়গাগুলো নিয়ে আসলে ব্র্যান্ডের কথা বলতে পারাটা, রাইটলি কথা বলতে পারাটা রাইট প্ল্যাটফর্মে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর অ্যান্ড দ্য মোস্ট চ্যালেঞ্জিং ফ্যাক্টর। ইউজুয়ালি যেটা হয়, যদি কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ড কোনো একটা ভুল ইনফরমেশনের উপর কাজ করে তার ব্র্যান্ড স্ট্র্যাটেজি ডেভেলপ করে, তাহলে কিন্তু ইটস গোয়িং টু ব্যাকফায়ার। সো আসলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমার মনে হয় চ্যালেঞ্জও অ্যাজ ওয়েল, যেটা নিয়ে আমাদের কাজ করতে হবে, ইজ কনজিউমার ইনসাইট, রাইট কনজিউমার ইনসাইট। সেখানে আসলে এই যে আমরা জেনজি নিয়ে কথা বলছি, আমরা এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছি, আর কি কি ফ্যাক্টর কাজ করে? বিশেষ করে দুজনের কথার মধ্যে কিন্তু একটা বিষয় উঠে এসেছে, যে মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং আমাদের ডোমেস্টিক কোম্পানির মধ্যে কিছু জায়গায় চেঞ্জেস দেখি আমরা। ওই জায়গায় যেমন ইনোভেশন যেমন ভাই, এই ইনোভেশন এবং ইনোভেশন অ্যাডাপ্টেশনের জায়গাটা থেকে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি, যেটা আমাদের এই যে ডিফারেন্স বিটুইন মাল্টিন্যাশনাল এবং ন্যাশনাল, এই জায়গাটায় যদি মানে ফিউচারিস্টিক যদি হতে চাই, আসলে কি করতে হবে? আমি এটাতে যদি আমি অ্যালাইন করে বলি, রাইট কনজিউমার ইনসাইট নিয়ে যে কথাটা কেবল আমরা আলোচনা করলাম, আমরা আমাদের অ্যানালাইসিস মতে যখন কনজিউমারের ট্রেন্ডটা আমরা অ্যানালাইজ করছিলাম, গতানুগতিক কিংবা রেগুলার টাইপের কোনো কিছুতে কনজিউমার এখন থাকতে যাচ্ছে না। তারা নতুন কিছু চায়, ইনোভেশন চায়। সেম প্রোডাক্ট, তারা এটার জন্য প্রিমিয়াম পে করতেও রাজি আছে, কিন্তু তাকে ইনোভেশন দিতে হবে। সো এই অ্যানালাইসিস থেকে আমরা এভরিডে কিংবা নির্দিষ্ট সময়ে আমরা কিন্তু প্রচুর প্রোডাক্ট ইনোভেশনের কাজ করছি। পার্টিকুলারলি ইউরোপ, আমেরিকা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে।
তো তাদের এখানে ইনোভেশন আমরা তাদের থেকে 50 বছর পিছনে। সো তাদের ইনোভেশন যে জায়গায় গিয়েছে আমরা কিন্তু কেবল ইনিশিয়েট করেছি। সো প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমি যদি স্পেসিফিক করে বলি, যেমন টাইলসের ক্ষেত্রে আমরা এখন বিভিন্ন বড় বড় সাইজ নিয়ে কাজ করছি। এটার পেছনের রিজনটা কি? কনজিউমার চাচ্ছে যে তাদের প্লেসটা ছোট প্লেস কিন্তু দেখতে অনেক বড় দেখা যাবে। সো এটা কিভাবে করা যায়? সো এটা করার জন্য তখন আমরা বড় বড় টাইপের স্ল্যাব বানানোর চেষ্টা করছি। আমরা চিন্তা করছি যে মানুষজন আগে মার্বেল ইউজ করতো, মার্বেল এখন অনেক এক্সপেন্সিভ। সো মার্বেলের মতো দেখতে ফার্নিচার যদি হয় তাহলে কেমন হয়? সো আমি কনজিউমারের অ্যানালাইসিসটা যখন নিয়েছি তখন কিন্তু কনজিউমারই বলে দিচ্ছে আমার কি ইনোভেশন করতে হবে, নতুন কি আনতে হবে। সো এই জায়গাগুলো থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করছি, যেমন বোর্ডে ডেভেলপ করেছি, ইভেন টেবিলওয়্যার, আমরা যে কফি চা খাই যেই আইটেমগুলোতে। এটা এখন যদি দেখেন এখনকার ট্রেন্ডগুলো অনেক মিনিমাল, অনেক সফিস্টিকেটেড টাইপের প্রোডাক্ট মানুষজন ইউজ করতে চায়। খুব সুন্দর সুন্দর কালার, কিংবা কোনো কালার নাই, খুবই সিম্পল, যতটা সিম্পল রাখা যায়। আমরা এগুলো রিড করে, আমরা এগুলো ট্রেডিশনাল ফর্মেটে না থেকে আমাদেরকে এভরিডে আমরা আপডেট করার চেষ্টা করছি। সো ফিউচার আমরা দেখছি যে যদি আমরা কনজিউমারকে অ্যাকচুয়ালি প্রপারলি অ্যানালাইজ করতে না পারি এবং তাদের মতো করে প্রোডাক্ট ডেভেলপ না করতে পারি, ব্র্যান্ড কমিউনিকেশন ন্যারেটিভগুলো ডেভেলপ করতে না পারি, আমরা মার্কেটে কম্পিটিশন অনেক পিছনে পড়ে যাব। সো প্রোডাক্ট ইনোভেশন এবং এভরিডে কমিউনিকেশন থেকে শুরু করে সবগুলোতে ওই টাচটা রাখাও একটা বড় চ্যালেঞ্জ। আচ্ছা, মাঝে মাঝে তো এই চ্যালেঞ্জে ফেলও করতে হয়। ফেইলিং স্টোরিগুলো কেমন হয় এবং সেখান থেকে শেখার কি থাকে? ফেইলার এটা পার্ট অফ প্রসেস, বিকজ আপনি কোনো কিছু যখন ইনিশিয়েট করবেন, কনজিউমার ইনসাইট অনেক সময় রং হয়ে যায়। আমরা হয়তো বা যেই ইনসাইটটা যে কনজিউমারকে টার্গেট করে কাজ করছিলাম, মেবি তারা আমাদের পারসেপশনটা ভুল ছিল, আমরা সেই জায়গাতে ব্যাকফায়ার করেছে। আমি একটা ছোট এক্সাম্পল যদি দেই, যদি অনেক পুরনো 10 বছর পুরনো একটা প্রোডাক্ট ফসেট, তখন ইম্পোর্টেড কিছু ফসেট মার্কেটে চলতো। সো আমি সঙ্গত কারণে আসলে ব্র্যান্ডের নাম কিংবা কোম্পানির নাম বলছি না। সো একটা প্রোডাক্ট ডেভেলপ করি, সেই প্রোডাক্টটা মার্কেটে খুবই ইমিডিয়েটলি ছেড়ে দেয়। এটা খুবই কস্ট ইফেক্টিভ, ইম্পোর্টেড প্রোডাক্টের থেকে কম দাম, দেখতে খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা কমিউনিকেশন করি। উইদিন 1 মান্থ আমরা ব্র্যান্ডের ভয়েসে ওই ক্যাটাগরিতে 1 নম্বরে চলে যাই অ্যাজ এ ব্র্যান্ড। আচ্ছা, বাট প্রোডাক্ট ব্যাকফায়ার করে। আমাদের বাধ্য হয়ে প্রোডাক্ট রিকল করতে হয় প্রথমবার, উইদিন 1.5 মান্থস। প্রোডাক্ট রিকল করে আমরা আবার প্রোডাক্ট যখন মার্কেটে পাঠাই, যত ইনস্টল হয়েছে তাদেরকেও রিপ্লেস করে দিয়েছি ফ্রিতে, এবং তারপরে সেকেন্ড টাইম আমরা আবার ফেল করি, এবং সেকেন্ড টাইম ফেল করার পরে ব্র্যান্ড আর দাঁড়াতে পারেনি। বাট অ্যাজ এ ব্র্যান্ড ওটা ওই সময়ের জন্য ওই ক্যাটাগরিতে 1 নম্বর ব্র্যান্ড ছিল, কিন্তু প্রোডাক্ট ফেল করার কারণে কিন্তু আর ওটা মার্কেটে সাস্টেন করতে পারেনি। সো এটা একটা ক্লাসিক এক্সাম্পল আমার ক্যারিয়ারের জন্য। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রথমে যেটা বলছিলাম যে ভয়েস অফ ব্র্যান্ড এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা ব্র্যান্ডিং জগতের নানা জানা অজানা তথ্যগুলোকে তুলে ধরবো, এবং আমরা শুধু সাকসেসকেই তুলে ধরবো না, আমরা আমার বিভিন্ন ব্র্যান্ডের ফেইলিওরের যে গল্পগুলো আছে সেগুলোকেও তুলে ধরবো। তো সবার শেষ প্রশ্ন মুশফিকের কাছে। শেষ প্রশ্নে যাবার আগে এই পার্টে আমরা একটা ব্রেক নিয়ে নিই। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি। আর আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই আয়োজনের প্ল্যানিং পার্টনার ইন্টারস্পিড গ্রুপ এবং নলেজ পার্টনার কাজী অ্যান্ড কাজী টি। নিচ্ছি ছোট্ট একটা ব্রেক। ফিরে এসেছি ব্রেকের পরে। প্রিয় দর্শক, যে আলোচনায় ছিলাম, যেমন ভাই, আমরা তো এতক্ষণ হাউ টু উইন কনজিউমার্স মাইন্ড নিয়ে কথা বললাম ডিটেলসে। আমি আপনার কাছে যেটা বলতে চাই যে যারা হচ্ছে গিয়া ফ্রেশার বা ব্র্যান্ড নিয়ে কাজ করতে আগ্রহী বা ব্র্যান্ড প্র্যাকটিশনার যারা আছে, তাদের জন্য এই যে চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে ডিজিটাল যে এই যে ডিসরাপশন, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু ডিসরাপশন ক্রিয়েট হচ্ছে, তো এই জেনারেশনের জন্য আপনার পরামর্শ কি? কীভাবে কাস্টমারের মন জয় করতে পারে, কনজিউমারের মন জয় করতে পারে? চমৎকার, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমার জায়গা থেকে যদি বলি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যেটা যে কোনো কমিউনিকেশন প্রোডাক্ট কিংবা কনজিউমারের মাইন্ডে ঢোকার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কনজিউমারকে খুব ভালো মতো চেনা, কনজিউমারের নিডটা বোঝা এবং সে অনুযায়ী কমিউনিকেশন কিংবা প্রোডাক্টকে ইমপ্লিমেন্ট করা। সো এটা একদমই কোর। এর সাথে আপনাকে আমি যখন সবসময় বলি আমার জুনিয়র কিংবা যারা ক্যারিয়ার করতে চায় ব্র্যান্ডে কমিউনিকেশন, আমি বলি যে আসলে মার্কেটে যদি তোমাকে ডিসরাপশন ক্রিয়েট করতে না পারো, দেন ইট ইজ ডিফিকাল্ট টু সার্ভাইভ। যে কথাটা বলছিলেন যে ডিজিটালের
শুধু ডিজিটাল বলবো না, মিডিয়া ডিসরাপশনে এত পরিমাণে মিডিয়া, আমরা এখন প্রতি মিনিটে একজন ভিউয়ার ফেসবুকে ঢুকলে 18টা কমিউনিকেশন দেখতে পায়। সো এই যে এত কমিউনিকেশন দেখছেন, আপনার এখানে থামটা স্টপ করতে হবে কোথায়। সো এই জায়গাটা আইডেন্টিফাই করাটাও জরুরি। আমি যদি গতানুগতিক একই জিনিস করতে থাকি, সো আমার কমিউনিকেশন স্ক্রল হতে থাকবে। সো হয়তো বা এটার জন্য ফেসবুক দেখাচ্ছে যে আমার ভিউ হয়েছে, বাট অ্যাকচুয়ালি ইটস নট এ ভিউ। সো এই জায়গাগুলো প্রপার জায়গায় পৌঁছাচ্ছে কিনা, প্রপার কনজিউমারের কাছে যাচ্ছে কিনা, এবং এই কনজিউমার এটা রিলেট করতে পারছে কিনা, তার কোনো প্রবলেম কিংবা তার ইমোশনের সাথে কিংবা তার কালচারের সাথে আমরা কানেক্ট করতে পারছি কিনা। যখন এই কানেকশনগুলো হয় তখনই আমি কনজিউমারের মাইন্ডে ঢুকতে পারি। তার আগ পর্যন্ত কনজিউমারের মাইন্ডে ঢোকা পসিবল হয় না, আমি স্ক্রলের মধ্যে চলে যাই। মনে ঢুকলাম, মন আবার ভেঙেও যায়, এবং মন ভাঙে কখন, যখন আসলে আস্থাহীনতা তৈরি হয়। সেই কথাগুলো আপনাদের মধ্যে চলে এসেছে। কিন্তু এই যে পজিশনিং যে বিষয়টা বললেন উনি, সেইখান থেকে আপনি কিভাবে চিন্তা করেন যে আমরা মিডিয়া, অনেকগুলো মিডিয়া প্ল্যাটফর্ম এখন তৈরি হয়েছে, আমরা যদি টেলিভিশন, রেডিও, ওটিটি, ডিজিটাল সব জায়গায় ধরি, সেখানে আসলে রাইট কনজিউমার কাছে পৌঁছানোর জন্য আপনার স্ট্র্যাটেজিক প্ল্যানটা কোন জায়গা থেকে চিন্তা করতে হয়, বিশেষ করে এখন যারা কাজ করতে আসবে নিউকামার, তাদের জন্য আপনার পরামর্শ কি হবে? আমি যদি বলি, আসলে ভাইয়া একদম রাইট কথা বলেছেন যে অ্যাটেনশন অফ স্প্যান আমরা যেটাকে বলি, এটা আসলে কমে আসছে, পার্টিকুলারলি আমাদের এই এখনকার জেনজি বলেন, এই যারা এখন ডিজিটালে খুব টেকসাভি হয়ে গিয়েছে। সো আসলে যেটা কিছুক্ষণ আগেও বলেছিলাম যে রাইট কন্টেন্ট নিয়ে আমার যেতে হবে, রাইট টাইমে রাইট প্ল্যাটফর্মে আমার থাকতে হবে। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, আমরা যখন ব্যাক ইন 2018 সো ওই সময় যখন আমরা কাজ করছিলাম, আমাদের মেইন ফোকাস ওয়াজ টু বি আমাদের অনলি মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে 90% এখনও আছে টিভির পেনিট্রেশন হাইয়েস্ট, বাট ডিজিটালটা গ্রো করছিল। এবং আমি যখন কফি, পার্টিকুলারলি যেহেতু কফি নিয়ে কাজ করি, কফির বিষয়ে যখন আমরা কথা বলেছিলাম, তো তখন দেখতাম যে আসলে আমার যে টিজি টার্গেট গ্রুপ, তার কাছে আমি যখন পৌঁছাতে চাচ্ছি, সো টিভি দিয়ে আমি তার কাছে যেতে পারছি, বাট টিভি ইজ ভেরি ক্লাটার্ড, এবং অনেক ক্লাটার্ড হয়ে যাওয়ার কারণে আমি আসলে রাইট কনজিউমার নিয়ে তার কাছে যেতে পারিনি। আবার এটাও কি মনে হচ্ছে কিনা যে টেলিভিশনের যে কন্টেন্ট প্ল্যানিং, সেখানে আসলে আপনার টিজিকে টাচ করছে না? অ্যাবসলিউটলি। সো এই জন্যই বললাম যে আসলে টিজি আমার কোথায় আছে, কোন প্ল্যাটফর্মে আছে, আমি তার কাছে কিভাবে যাব, কোন কন্টেন্ট নিয়ে যাব, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যখন আমি মিডিয়া নিয়ে কথা বলছি। তো আমি যখন আমার কফি টিজি নিয়ে কথা বলছি, তো তখন আমি দেখলাম যে আসলে তাদের প্রেজেন্স, ফুটপ্রিন্ট ডিজিটালে ইজ মোর দেন টিভি, এবং তাদের কাছে পৌঁছানোর জন্য আমার রাইট কন্টেন্ট নিয়ে আসলে ডিজিটালটাই আসলে প্লেইড এ বিগ রোল। আজকে যদি আমরা বলি যে কফির আসলে যেই পপুলারিটি বেড়েছে, সেটার একটা বড় রিজন হচ্ছে কফি ব্র্যান্ডসরা তারা ডিজিটালে মোর ইনভেস্ট করেছে। সো এটা আসলে কালচারাল ফ্যাক্টর, নিডস, ভ্যালুস, পারসেপশন, এক্সপেকটেশন, সেটার উপর ডিপেন্ড করবে, এবং সেটার উপর ডিপেন্ড করে আমাদের রাইট প্লেস, রাইট ইনভেস্টমেন্ট অ্যান্ড রাইট কন্টেন্ট থাকতে হবে। এই যে কনজিউমার ইনসাইট নিয়ে বলছিলেন, বাংলাদেশি কনজিউমার ইনসাইটে আসলে সবচেয়ে বড় ফ্যাক্টর কোনটা কাজ করে, বিশেষ করে আপনাদের মতো ফুড প্রোডাক্টে কাজ করতে গেলে? ফুড প্রোডাক্টের যদি কথা বলি, প্রথমেই আসলে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম আমরা, যে এই যে কালচারাল ভ্যালুস, ইমোশনাল কানেকশন, এই দুইটার একটা ম্যারেজ হতে হবে। আমার কালচারাল ভ্যালুস কি, আমি এক্স্যাক্টলি আমি ওইটাকে ট্যাপ ইন করতে পারছি কিনা, আমার ভ্যালুজ রাইটলি আমি কথা বলতে পারছি কিনা, আমার যেই কনজিউমার নিড, যে এক্সপেকটেশন, সেই জায়গাটা আমি রাইটলি ট্যাপ করতে পারছি কিনা, এবং এইটা রিড করার জন্যই আসলে আমার কনজিউমার ইনসাইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। সো আমি যদি আমার কনজিউমার, যারা আমি যেই টিজির কাছে কমিউনিকেট করতে চাচ্ছি, তার ভ্যালুস, তার এক্সপেকটেশনস, তার ল্যাঙ্গুয়েজ, তার ড্রেস আপ, তার ওয়ে অফ টকিং, তার মিডিয়া হ্যাবিট, আমি যদি এই জায়গাগুলো জানতে না পারি, তাহলে আমি আসলে তার কাছে রাইট মোমেন্টে রাইট রিসোর্স নিয়ে যেতে পারবো না। সো দ্যাটস আ চ্যালেঞ্জ। একটু ভিন্ন রকম প্রশ্ন করে এবার, মানে ভয়েস অফ ব্র্যান্ডের ওই আজকের বিষয় থেকে একটু ভিন্ন জায়গায়, এই যে ইয়ুথ পিপল আসলে এমপ্লয়মেন্টে আসতে চায়, এমপ্লয়মেন্টে আসার ক্ষেত্রে দুইটা বাস তৈরি হয়েছে, যারা আমরা ইন্ডাস্ট্রি বিলং করি তারা বলি যে আমরা দক্ষ বা মানে ঠিক যে মানুষটি খুঁজছি তাকে পাচ্ছি না, আর যার বাইরের একটা বিশাল অংশ বলছে আমরা জব মার্কেটে জব পাচ্ছি না। এইটা কেন তৈরি হচ্ছে? আসলে এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি, আমার মনে হয় এইটা একটা বড় জায়গা। সো আসলে মানে বোথ, আপনি যেটা বলছেন যে আমরা খুঁজছি, যারা, আমি ব্র্যান্ডিং বলতে চাই, যে ব্র্যান্ডিং এর আসলে লুপহোলটা কোথায়, কেন এরকম ক্রাইসিস তৈরি হচ্ছে, আপনাদের মুখ থেকেও আমরা পাই এটা। এই জায়গায় আমার কাছে যেটা বড় গ্যাপ মনে হয়, সেটা হচ্ছে এখনকার জেনারেশন যারা অ্যাকচুয়ালি পার্টিকুলারলি জব খুঁজছে,
এখানে দুই টাইপের লোকজন আসলে জব করছে। একজন হচ্ছে যাদের বিসিএস দেওয়ার বয়স পার হয়ে গেছে, এখন কোথাও জব পাচ্ছে না, তারপর এখন প্রাইভেট জবে ব্র্যান্ড কিংবা অন্য জায়গাগুলোতে সার্চ করছে। এটা এক ধরনের মানুষ। আরেক ধরনের হচ্ছে যারা বিবিএ এমবিএ কমপ্লিট করেছে এবং জব খুঁজছে। দুই জায়গাতে আমি সেম প্রবলেম দেখি, সেটা হচ্ছে কেউই ডেপথে ঢুকতে চায় না। আমরা যখন ইন্টারভিউতে ডাকি, আমরা আসলে বোঝার চেষ্টা করি সে আসলে কতটুকু ডিটেল ওরিয়েন্টেড, তার অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি কতটুকু, এবং তার আসলেই ক্যারিয়ারের ভিশনটা কোথায়। সো ক্যারিয়ার ভিশন খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি মনে করেন যে আমি ব্র্যান্ডে আমার ক্যারিয়ার গড়তে চাই, সো আপনার কথাবার্তা কিংবা আপনার ওই অ্যাটেনশন টু ডিটেল জিনিসগুলো আপনার কথার মধ্যে চলে আসে। অ্যাটিটিউডের সাথে প্যাশনটাও থাকতে হবে। ডেফিনেটলি প্যাশন ইজ দ্য কোর। এই সেগমেন্টে যদি কাজ করতে হয়, আমরা তো অনেকেই দেখি যে এটা খুবই গ্ল্যামারাস জব, অ্যাড বানাই, এই করি ওই করি, বাট আমাদের ওভারঅল কাজের মেবি 10 to 20% হলো এই কমিউনিকেশনের কাজ। সো ইটস এ পিওরলি একটা অ্যানালাইসিসের কাজ। সো এটা যদি না থাকে দেন আসলে এমপ্লয়ি যারা এখানে কাজ করতে যাচ্ছে তাদের জন্য ডিফিকাল্ট। এবং সবচেয়ে বেশি জিনিস যেটা থাকা দরকার সেটা হলো কিউরিওসিটি, জানার, এবং আরও বেশি জানার। যদি কিউরিওসিটিটা থাকে সেক্ষেত্রে আমরা পিক করি তাদেরকে, সেটা বেশিরভাগ ক্ষেত্রে মিসিং পাই। জামান ভাই, অসাধারণ আলোচনা, আমি ভালো লাগলো। মুশফিক ভাই, এইখানে কিন্তু একটা বিষয় থেকেই যায় যে জানার আগ্রহ তৈরি করতে হবে। জানছে আমাদের এই জেনারেশন কিন্তু অনেক নলেজ নিচ্ছে, কিন্তু প্রপার নলেজটার জায়গায় মনে হয় একটু কাজ করার দরকার আছে কিনা, কি মনে হয় আপনার? অ্যাবসলিউটলি। জামান ভাই যেটা বলছিলেন, কিউরিওসিটি, ডেডিকেশন, আমার ডেডিকেশন টু নো মোর, এই জায়গাটায় আসলে সবারই আমার মনে হয় মানে কাজ করা উচিত। পার্টিকুলারলি যারা ফ্রেশার, যারা আসছে, যদি জানার আগ্রহ না থাকে, মোর দেন দ্য জব ইটসেলফ, মোর দেন দ্য হাউ মাচ স্যালারি ইউ আর গেটিং, আই থিঙ্ক আপনার লার্নিং প্রসেসটা যদি ভালো হয় তাহলে ফিউচারে আপনি ডিভিডেন্ড পাবেন, গোয়িং ফরওয়ার্ড ডিভিডেন্ড আমরা পাবো। সো আমার মনে হয় ওই জায়গাটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গায় আসলে আমাদের মোস্ট অফ দ্য মানে থটস থাকা উচিত যে আমি জানতে চাই, আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ব্র্যান্ডস ফ্রম আ প্রফেশনাল সাইড। সো আমি যদি এটা নিয়ে ভালো কাজ করতে পারি, আই থিঙ্ক নিশ্চয়ই সেই চেষ্টাটা থাকবে। আমরা মনে হয় শেষ করতে পারি আজকের এই আয়োজন। মুশফিক, আপনাকে অনেক ধন্যবাদ। জামান ভাই, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের জন্য বিদায় নিতে হবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাবার আগে বলে যেতে চাই, আমাদের প্ল্যানিং পার্টনার ইন্টারস্পিড গ্রুপ এবং নলেজ পার্টনার কাজী অ্যান্ড কাজী টি স্টার্ট। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। বাই বাই।